আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আজকে আমরা সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের নবম অধ্যায়ের দ্বিতীয় নাম্বার সৃজনশীল। দেখো, নবম অধ্যায়ের 2 নম্বর সৃজনশীল আমাদেরকে কি বলেছে? বলেছে জনাব জাসির এর 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে উদ্ধৃতগুলো নিম্নরূপ। কি বলা আছে? মূলধন 1,50,000 টাকা, উত্তোলন 50,000 টাকা, প্রাপ্য বিল 30,000 টাকা, প্রদেয়, তারপর হচ্ছে প্রদেয় বিল 25,000 টাকা, সাধারণ সঞ্চিতি বলা আছে হচ্ছে 5,000 টাকা, নগদ তহবিল বলা আছে 6,000, মজুদ পণ্য 1/1/2014 বলা আছে হচ্ছে 40,000 টাকা, অনাদায়ী পাওনা বলা আছে হচ্ছে 5,000 টাকা, তারপরে অনাদায়ী পাওনা সঞ্চিতি 3,000 টাকা, এরপর আমাদের এখানে দালান কোঠা বলা আছে 45,000 টাকা, দেনাদার 30,000 টাকা, পাওনাদার 25,000, বেতন 5,000, শিক্ষানবিশ সেলামি অগ্রিম বলা আছে হচ্ছে 3,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 2,000 টাকা, তারপর হচ্ছে নগদ তহবিল 31/12/2014 10,000 টাকা, বিমা বলা আছে 8,000 টাকা, তারপরে মজুদ পণ্য বলা আছে 31/12/2014 35,000 টাকা। ওকে, ক নম্বর প্রশ্নে কি বলেছে? রিকোয়ারমেন্ট নাম্বার ক বলা আছে জনাব জাসিদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, তার মোট পরিমাণ নির্ণয় করো। ভাই, আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত আমার রেওয়া মিলে কখনোই কোনো দিনও অন্তর্ভুক্ত হয় না। পাশাপাশি সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয় না। যদি প্রশ্নের সমন্বিত ক্রয় দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয় না। আচ্ছা, তাহলে আমরা এই জায়গা থেকে দেখি, দেখো নগদ তহবিল 1/1/2014 প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না। প্রারম্ভিক মজুদ পণ্য এটা কি হবে না? অন্তর্ভুক্ত হবে না। এরপরে মজুদ পণ্য 1/1 অনাদায়ী পাওনা। আচ্ছা, এরপর হচ্ছে এই যে মজুদ পণ্য 31/12/2014, এটাও কি আমার অন্তর্ভুক্ত হবে না। এটাও আমার অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমি ক নাম্বার উত্তর পাইলাম? নগদ তহবিল অন্তর্ভুক্ত হবে না। নগদ তহবিল অন্তর্ভুক্ত হবে না 6,000 টাকা, আর মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না 35,000 টাকা। তাহলে আমাদের 6,000 আর 35,000, এই দেখো নগদ তহবিল 1/1, মজুদ পণ্য 31/12, আর সমাপনী মজুদ 6,000 আর 35,000 যোগ করলে কত? 41,000 টাকা। এই 41,000 টাকা আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ এটা আমার রেওয়া মিলের বহির্ভূত এন্ট্রি, রেওয়া মিলের বহির্ভূত হিসাব। কত টাকা? 41,000 টাকা। ওকে, গেল এটা শেষ। খ নম্বরে আমরা আসি। খ নম্বরে বলেছে, এই খ নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। আমাদের প্রশ্ন নাম্বার খতে বলেছে, এটা বেশি বড় হয়ে গেল না? ওকে, আমাদের খ নম্বর প্রশ্নে বলেছে উপর্যুক্ত উদ্ধৃতের দ্বারা জাসিদের ব্যবসায়ের রেওয়া মিল প্রস্তুত করো। আমরা এইখান জায়গা থেকে কি করবো? একটা রেওয়া মিল প্রস্তুত করবো। রেওয়া মিল প্রস্তুতের ক্ষেত্রে আমাদেরকে কি মাথায় রাখা লাগবে ভাইয়া? আমাদেরকে মাথায় রাখা লাগবে সম্পদ, ব্যয় এবং উত্তোলন এই জাতীয় হিসাবগুলোকে আমরা ডেবিট করব। আয়, দায়, মূলধন এই জাতীয় হিসাবগুলোকে আমরা ক্রেডিট করব। সম্পদ, ব্যয়, উত্তোলন এগুলোকে আমরা ডেবিট করব। আয়, দায়, মূলধন এগুলোকে আমরা ক্রেডিট করে দিব। তাহলে এই জায়গায় যদি আমি একটু খেয়াল করি, মূলধন, এই যে সম্পদ, আয়, দায়, মূলধন এগুলোকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। উত্তোলন, সম্পদ, ব্যয়, উত্তোলন কি করতে হয়? ডেবিট করতে হয়। প্রাপ্য বিল একটা সম্পদ, তাহলে সম্পদ, ব্যয়, উত্তোলন কি করব? ডেবিট করব। প্রদেয় বিল একটা দায়, আয়, দায়, মূলধন কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে এটারে আমি কি করব? ক্রেডিট করব। সাধারণ সঞ্চিতি, সঞ্চিতির ক্ষেত্রে একটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেই, মনে রাখবা পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে, আবারও বলছি পাওনাদারের বাট্টা সঞ্চিতি ছাড়া, এই লাইনটা তোমরা একটু নোট করে নিও, এই লাইনটা বইতে লেখা থাকবে না, এই লাইনটা তোমরা নোট করে নিও। পাওনাদারের 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 বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট করতে হবে। একটু খেয়াল করে দেখা, আমার পাওনাদারের বাট্টা সঞ্চিতি ছাড়া আমি সকল প্রকার সঞ্চিতি কি করব? ক্রেডিট করে দিব। আরেকটা লাইন মনে রাখো, যেহেতু চলে আসছে একটা লাইন বলে দিই তোমাদেরকে। নগদ তহবিল ছাড়া, নগদ তহবিল বাদে সকল প্রকার তহবিল ক্রেডিট করতে হবে।
এই দুইটা লাইন একটু মনে রাখো। তাইলে আমি কি বলছি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ছাড়া সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট। পাওনাদারের বাট্টা সঞ্চিতি ছাড়া সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট। তাহলে সাধারণ সঞ্চিতি এইটাও ক্রেডিট। মজুদ পণ্য এটা একটা ব্যয়, ব্যয় হইলে ডেবিট। অনাদায়ী পাওনা একটা ব্যয়, ব্যয় হইলে ডেবিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি, সঞ্চিতি বলা আছে তাই না? আমি কি বলছি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ছাড়া সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট। তাহলে তো অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে এটা ক্রেডিট হবে। দালান কোঠা একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়। দেনাদার একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়। পাওনাদার একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়। বেতন একটা ব্যয়, ব্যয় সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়। শিক্ষানবিশ সেলামি এটা একটা আয়, শিক্ষানবিশ সেলামি এটা একটা আয়, কিন্তু কথা হচ্ছে এই সেলামিটা অগ্রিম দিছি, আয়ের অগ্রিম সম্পদ, আয়ের অগ্রিম সম্পদ। তাইলে শিক্ষানবিশ সেলামি একটা সম্পদ, সম্পত্তিকে আমি ডেবিট করে দিব। ব্যাংক জমাতিরিক্ত একটা দায়, আয় দায় মূলধনকে আমরা ক্রেডিট করে দিব। নগদ তহবিল একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে আমরা ডেবিট করব। বীমা একটা ব্যয়, সম্পদ এবং ব্যয়কে আমরা, সম্পদ ব্যয় উত্তোলনকে আমরা ডেবিট করে দিব। তাহলে কোনটা কোন পাশে যাবে আমরা এখানে লিখে দিছি। এবং তুমি যখন রেওয়া মিলে বসাবা, তুমি জিনিসটা তো এরকম একটা ছকের মধ্যে করে অঙ্কটা করবা, তাই না? এরকম একটা ছকের মধ্যে করে অঙ্কটা করবা। অঙ্কটা করে দুইটা পাশ যোগ করে দেখবা যে দুই পাশের যোগফল কি ঠিক আছে কিনা। যদি দুই পাশের যোগফল ঠিক থাকে, তার মানে আমরা অঙ্কে যা কিছু করেছি সব কিছু সঠিক করেছি। যদি অঙ্কের যোগফল ঠিক থাকে, তার মানে আমরা অঙ্কে যা কিছু করেছি সব কিছু সঠিক করেছি। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ভাইয়া কথাটা কি বোঝা গেছে কিনা আমাকে একটু বইলো। ওকে, তাহলে এইটা আমরা বুঝলাম ভাইয়া, এইটুকু আমরা বুঝলাম। আচ্ছা, এরপরে গ নাম্বার প্রশ্নে আমরা চলে যাব। প্রশ্ন নাম্বার গ বলেছে, জনাব জাসিদের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়। ভাইয়া একদম সহজ ভাষায় মনে রাখবা, একদম সহজ ভাষায় মনে রাখবা, মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে স্থায়ী সম্পত্তিগুলা। মূলধন জাতীয় ব্যয় মানে কোনগুলা? স্থায়ী সম্পত্তিগুলা। আর মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের রেগুলার যেই ব্যয়গুলো আছে ওইগুলা। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আমার প্রতিষ্ঠানের রেগুলার যেই ব্যয়গুলো আছে ওই ব্যয়গুলা। তাইলে সবার আগে আমি চলে যাই। ওকে, তাইলে আমরা হচ্ছে ওকে, তাহলে সবার আগে আমরা এখানে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণটা বের করি। ভাই আমার এখানে মূলধন জাতীয় ব্যয় কি কি আছে ভাইয়া? মূলধন জাতীয় ব্যয় আছে হচ্ছে আমার এখানে দালান কোঠা। মূলধন জাতীয় ব্যয় আর কি কি আছে ভাইয়া? মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ বলছে, হ্যাঁ মূলধন, প্রাপ্য হিসাব, সঞ্চিতি, মজুদ পণ্য। আর কি কোনো স্থায়ী সম্পত্তি আছে? না, আর কোনো স্থায়ী সম্পত্তি আপাতত তো দেখা যাচ্ছে না। না, তাহলে এই দালান কোটা এটাই শুধুমাত্র হচ্ছে কি আমার মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। কত টাকা? ৪৫,০০০ টাকা। কত টাকা ভাইয়া? ৪৫,০০০ টাকা। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। এরপরে আমরা আসবো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। এটাকে আমি নীল রং দিয়ে টিক করি, মান করি। হ্যাঁ, মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, মুনাফা জাতীয় ব্যয়গুলোর উপরে আমরা জাস্ট টিক মার্ক করব। অনাদায়ী পাওনা মুনাফা জাতীয় ব্যয়, বেতন মুনাফা জাতীয় ব্যয়, বীমা মুনাফা জাতীয় ব্যয়, তারপরে হচ্ছে মজুদ পণ্য ১ এটাও কি আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। আর কি কোনো কিছু দেখা যাচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে? না, আর কোনো কিছু মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে দেখা যাচ্ছে না। অনাদায়ী পাওনা, বেতন, বীমা, মজুদ পণ্য। তাহলে এগুলো সব যোগ করো ভাইয়া। ভাইয়া এগুলো সব যোগ করো। যোগ করলে আমার আসে কত? আসে হচ্ছে ৫৮,০০০ টাকা। যোগ করলে আমার আসে কত? আসে হচ্ছে ৫৮,০০০ টাকা। আমি তোমাদেরকে আরো একবার বলে রাখতেছি, যদিও আমরা চতুর্থ অধ্যায়ে মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে আরো একবার বলে রাখতেছি, মুনাফা জাতীয় লেনদেন মানে হচ্ছে, মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে এমন যে সকল ব্যয়গুলো যেগুলো সংগঠিত হওয়ার পরে তার উপযোগিতা বা কার্যকারিতা আমার প্রতিষ্ঠানে ১ বছরের কম সময় থাকে, ১ বছরের কম সময় থাকে, ওইটাকে আমরা বলি হচ্ছে আসলে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কিন্তু ৩ নম্বর প্রশ্নটাও খুব সুন্দরভাবে সমাধান করে ফেললাম। সরি, ২ নম্বর প্রশ্নটাও খুব সুন্দরভাবে সমাধান করে ফেললাম। তৃতীয় নাম্বার সৃজনশীলে যদি তোমার কোনো অসুবিধা মনে হয়, তাহলে তোমার বইতে থাকা যেই ৩ নাম্বার সৃজনশীলের উপরে যেই কিউআর কোডটি রয়েছে, সেই কিউআর কোডটি স্ক্যান করবে, তাহলে কিন্তু তুমি এই রেওয়া মিলের অধ্যায়ের তৃতীয় নাম্বার যেই প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের একটা ভিডিও ক্লাস তোমার সামনে পেয়ে যাবে।
তো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমরা আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।